আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার শঙ্কায় রয়েছেন ভোটারদের একটি বড় অংশ। তাই ভোটের দিন তাদের স্বতঃস্ফূর্ততা কতটুকু থাকবে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন অবৈধ অস্ত্র ও গুজবই এ শঙ্কার বড় কারণ। তাদের মতে ভোটার উপস্থিতি বাড়াতে আস্থা অর্জন করতে হবে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি সম্পন্ন করার দাবি নির্বাচন কমিশনের। সাদিয়া কানিসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে জোর প্রস্তুতি। দিনরাত এক করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এ অবস্থায় 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। বিগত কয়েকটি নির্বাচনের নেতিবাচক অভিজ্ঞতার কারণে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোটারদের নিরুৎসাহিত করতে এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এছাড়া সহিংসতার আশঙ্কা, মব সন্ত্রাস, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও নিরপেক্ষতার প্রশ্নসহ নানা কারণে তৈরি হয়েছে গুঞ্জন। ভোটারদের আস্থা ফেরানোই এখন কমিশনের বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের আহ্বান হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ভোটাররা কেন্দ্রে আসবেন, যাকে ইচ্ছা, যাকে পছন্দ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নির্বাচন কমিশন খুশি হবে যদি ভোটারদের টার্ন আউটটা বেশি সংখ্যায় হয়, উৎসবমুখর হয় এবং সবাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোটটা দিতে পারে। নির্বাচন বিশ্লেষকদের মতে ভোটারের শঙ্কা দূর করতে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে, বাড়াতে হবে মনিটরিং। ডিপেন্ড করবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের দিন কেমন থাকবে এবং এই প্রার্থীরা সংঘর্ষে লিপ্ত না হয়, তাহলে কিন্তু ভোটার উপস্থিতি অবশ্যই বাড়বে। আওয়ামী লীগের যারা কোর কর্মী তাদের ভিন্ন, কিন্তু সাধারণ ভোটার যারা, তারা অবশ্যই তার এলাকাতে সে দেখবে যে আমার এলাকাতে আমাকে তো টিকে থাকতে হবে, আমার ব্যবসা টিকে থাকতে হবে, আমার চাকরি রাখতে হবে। তাহলে আমি বরং এখন যে ব্যক্তি আমার পছন্দ তাকেই ভোট দেব। নতুন বাংলাদেশ বিনির্মাণে এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ধাপ 12 ফেব্রুয়ারির নির্বাচন। আর তাই সেদিন দেশের আপামর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এমনটাই প্রত্যাশা সরকারের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ফেনীতে এখনও উদ্ধার হয়নি 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অনেক প্রাণঘাতী অস্ত্র। জব্দ হয়নি অভ্যুত্থানের সময় ব্যবহৃত বেশিরভাগ অবৈধ অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অস্ত্র উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম সহ অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে তাই নিরাপত্তা নিয়ে জনগণের মনে বাড়ছে শঙ্কা। ফেনী থেকে MA আকাশের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। ফেনীতে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রাণঘাতী বুলেটে এ জেলায় প্রাণ যায় অন্তত 8 জনের। 2024 সালের 5 আগস্ট ফেনী থানা থেকে লুট হয়ে যায় 33টি অস্ত্র। সেই ঘটনার 17 মাস পেরিয়ে গেলেও আন্দোলনে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রের কোনো হদিস মেলেনি। জাতীয় নির্বাচনে এসব অস্ত্র বড় ঝুঁকি বলছেন দলগুলোর নেতারা। অতি শীঘ্র এই সমস্ত অস্ত্র এবং অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করা অত্যন্ত প্রয়োজন। তা না হলে যে কোনো মুহূর্তে চুরি ডাকাতিতে হোক, এটা মানুষের সর্বনাশ করতে পারে। অবৈধ অস্ত্র এখানে ব্যাপকভাবে আছে, কোনো কোনো জায়গায় এগুলো আমরা প্রকাশও দেখেছি। নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আশাবাদী, কিন্তু আশঙ্কার জায়গা থেকে মুক্ত হতে পারি নাই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়ে তো একটা শঙ্কা সবার মধ্যে আছে। বিশেষ করে ফেনীতে যে অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো সাফল্য নাই, এটা নিয়ে আমরা দেখছি যে সাধারণ ভোটার এবং আমাদের অনেক প্রার্থীদের মধ্যে একটা শঙ্কা আছে। অস্ত্র উদ্ধার না হওয়ার প্রশ্নে ক্ষুব্ধ শহীদ পরিবার, হতাশ জুলাই আন্দোলনের যোদ্ধারাও। আমরা সরকারের প্রতি এটাই আহ্বান জানাবো যে অতি দ্রুত এই অস্ত্রগুলো যাতে জব্দ করা হয়, তাইলে আমরা নিরাপদভাবে ভোট দিতে পারবো। আন্দোলনে ব্যবহৃত লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে 26টি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। 5 আগস্টের ঘটনায় বেশ কিছু অস্ত্র আমাদের থানা থেকে লুট হয়েছে। সেখান থেকে 33টা অস্ত্র লুট হয়েছিল, তার ভিতর থেকে 26টা অস্ত্র উদ্ধার হয়েছে এবং 7টা অস্ত্র এখন উদ্ধার হয়নি। এই বিষয়ে আমরা গোয়েন্দা কার্যক্রম সহ অভিযান অব্যাহত রেখেছি। এদিকে প্রশাসনের দাবি নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। জেলা পুলিশ এবং আর্মি, তারপর র্যাব, তারা যৌথ অভিযান করছেন এবং এই বিষয়ে আমরা সচেতন আছি। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় সাধারণ মানুষ। লিওন আজাদ, আরটিভি,
শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে জমে উঠেছে রাজধানীর আসনগুলো। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আসনগুলোতে সকাল থেকে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা আশ্বাস। তবে কিছু কিছু জায়গায় নির্বাচনী প্রচারে সংঘাতে পরিণত হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়েও উঠেছে নানা অভিযোগ। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ভোটাররা। দর্শক, এই মুহূর্তে ঢাকার 18 আসনে আছেন সহকর্মী সাকিবুর রহমান এবং 10 আসনে রয়েছেন হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা প্রথমে যাব সাকিবের কাছে। সাকিব, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ফাহমিদা, আসলে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে কিন্তু সকল প্রার্থীরাই বিভিন্ন ধরনের অভিযোগ করছেন, পাল্টা অভিযোগ রয়েছে। আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু সকাল থেকে তাদের আসন যেটি রয়েছে সেগুলোতে তারা চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি তারা আসলে কী ধরনের উন্নয়ন করতে চান সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। আজকের দিনের যে কর্মসূচি ঢাকা 18-তে সেটি কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা একটু প্রার্থীর কাছ থেকে সেই বিষয়গুলো একটু জানবো। আপনার এলাকায় লেভেল প্লেইং ফিল্ড কেমন আছেন, আপনার সমর্থন কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার এলাকা ঢাকা 18তে লেভেল প্লেইং ফিল্ড খুবই ভালো আছে। আমরা যেহেতু মানুষ মনে করে বা আমরা একটা বড় দল, সে বড় দল হিসাবে আমরা চেষ্টা করি যে নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি আছে সেগুলোর মধ্যে থেকে আমরা প্রচার প্রচারণা করার জন্য। এবং ঢাকা 18 আসনে আমি দীর্ঘদিন রাজনীতি করি এবং আমাদের সাংগঠনিক অবস্থা অনেক মজবুত, যার কারণে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জায়গায় আমাদের নেতাকর্মী আছে। তো সেই ক্ষেত্রে কোনো লেভেল প্লেইং ফিল্ডের কোনো সমস্যা হচ্ছে না। আমরা অনেক ভালো অবস্থান দেখতে পাচ্ছি এই কারণ দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, গণতন্ত্র থেকে বঞ্চিত। আজকে যখন একটি ভোটের সুযোগ পেয়েছে, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে আমরা যখন যাচ্ছি তখন মানুষ আমাদের উপর হুমড়ি পড়ছে যে তারা আশা করতেছে যে আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যাপক একটা উপস্থিতি থাকবে ভোটারদের। এবং ভোটাররা অনেক দিন পরে যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান নিয়ে তারা এগিয়ে যাবে, যোগ্য প্রার্থীকে ভোট দিব। এবং এই এলাকায় যারা ডেভেলপমেন্ট করেছে, দীর্ঘদিন এলাকার কল্যাণে যারা কাজ করেছে তাদেরকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। এবং অতীতে আমরা জনগণের পাশে ছিলাম। আমরা যতই নির্যাতন নিপীড়ন করুক আমাদের ফ্যাসিবাদী সরকার, আমরা কিন্তু সবসময় জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে থেকে আমরা কাজ করেছি। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি 100% আশাবাদী এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে এই এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করা যাবে। আমরা বিভিন্ন সময় বিপদে থাকো, যখন বিরোধী দলে ছিলাম, ফ্যাসিবাদী আন্দোলনের নির্যাতন নিপীড়নে ছিলাম, তখন কিন্তু আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি। আপনি যদি প্রতিটা মহামারী, প্রতিটা সময় আমরা জনগণের সাথে থেকে কাজ করি। ধরেন আপনার করোনাকালীন সময় আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমানের নির্দেশে আমরা এলাকায় প্রচুর কাজ করেছি। তো এইভাবে প্রতিটি মহামারী, প্রতিটি দুর্যোগে আমরা মানুষের পাশে ছিলাম। কারণ যেহেতু আমরা মানুষের পাশে ছিলাম, মানুষ আমাদেরকে সেভাবে আস্থায় রাখে এবং বিশ্বাস করে। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখে ইনশাআল্লাহ এই এলাকার জনগণ এস.এম. জাহাঙ্গীরকে ভোট দিবে, ধানেশকে ভোট দিবে, বিএনপিকে বিজয় করে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে। এটাই আসলে শুনছিলেন যে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং তার এলাকায় বিশেষ করে ঢাকা 18-তে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে তার কোনো অভিযোগ নেই। তো এই ছিল ঢাকা 18 আসন থেকে আমার কাছে সর্বশেষ আরেক সহকর্মী রয়েছেন ঢাকা 10 আসনে, হাসান মাহমুদ, জানাবেন সেখানকার পরিস্থিতি। সাকিব, আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকেই রয়েছি রাজধানীর যে সংসদীয় আসন ঢাকা 10-এ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু এখনও মাঠে না নামলেও প্রার্থীর যে সমর্থকরা রয়েছে তারা এই ঢাকা 10 আসনের বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং ভোটারদের কাছে যে ইশতেহার সেই ইশতেহার তুলে ধরছেন এবং তুলে ধরে কিন্তু তারা বলছেন যে এই এলাকার যে উন্নয়নমূলক কাজ এবং এই এলাকার জনভোগান্তিমূলক যে সমস্যাগুলো রয়েছে, এই রাজধানী কেন্দ্রিক মাদক, সন্ত্রাস এবং রাস্তাঘাট, এই ঢাকা 10 আসনের বেশ কিছু রাস্তাঘাট কিন্তু এখনও উন্নয়নের ছোঁয়া পায়নি। সেই রাস্তাঘাটগুলো কিন্তু তারা উন্নয়ন করবেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন এবং এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কিন্তু কাজ করবেন, এমনটি কিন্তু এই আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা বলেছেন। আমরা জানি যে ঢাকা 10 আসন থেকে কিন্তু মোট 9 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে রয়েছেন আমজনতার দল থেকে আবদুল্লাহ আল হুসাইন,
তিনি কিন্তু ঢাকা 10 আসন থেকে প্রজাপতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। নাসরিন সুলতানা, তিনি কিন্তু ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া বিএনপি এবং জামায়াতের বিএনপি শেখ রবিউল ইসলাম, তিনি ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, তিনি কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই ঢাকা 10 আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা ভোটারদের কাছ থেকে জানতে পেরেছি তারা এবারের নির্বাচনে কিন্তু চাইছেন যে একজন যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবেন এবং এই এলাকার যে সমস্যাগুলো রয়েছেন এবং জনগণের পাশে থেকে এবং সকল সমস্যার সমাধান করবেন, এরকম একজন প্রার্থীকে কিন্তু তারা বেছে নিতে চাইছেন। তো এই ছিল ঢাকা 10 আসন থেকে সবশেষ তথ্য। ফাহমিদা। সাকিব এবং হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচার চালাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচারে বের হয়েছেন কিনা জানাবেন। ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কিন্তু নির্বাচন করছেন। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে কিন্তু 22টি ইউনিয়নেই প্রায় তিনি কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন এবং জনগণের দোরগোড়ায় গিয়ে কিন্তু তাদের ভোটের জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাই কিছুক্ষণ মধ্যে কিন্তু তিনি ঠাকুরগাঁও পৌর যে কমিউনিটি সেন্টার রয়েছে সেখানে কিন্তু একটি জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এখনো পর্যন্ত তিনি কিন্তু এখানে আসেননি, কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে ভোটারদের কাছে গিয়ে তাদের যে নানা প্রতিশ্রুতি রয়েছে, অর্থাৎ বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে আগামী দিনে সরকার গঠনের পরে তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা নিয়ে কিন্তু মানুষের দোরগোড়ায় তারা যাচ্ছেন এবং কি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো ইউনিয়নের যে জায়গাগুলি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি তাদের জনসভা গণসংযোগের শেষের দিকে। এখন কিন্তু সামনে যে পৌরসভা রয়েছে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড রয়েছে, সেগুলোতে কিন্তু তিনি গণসংযোগ চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো ঠাকুরগাঁও থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের যে প্রচার প্রচারণা বিএনপি মহাসচিবের, তার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। প্রতীক বরাদ্দের আগে ও পরে প্রার্থীদের আনাগোনায় মুখর থাকত দিনাজপুর বিরামপুরের ঢাকা মোড় এলাকার ছাপাখানাগুলো। গত নির্বাচনে প্রার্থীদের 5 লক্ষাধিক ব্যানার ও পোস্টার ছাপানো হয়েছিল, তবে এবার চিত্র ভিন্ন। প্রথমবারের মতো নির্বাচনী আচরণবিধিতে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করায় বদলে গেছে প্রচারের ধরন। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র দিনাজপুরের বিরামপুর উপজেলার ছাপাখানার। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিতে নিষিদ্ধ করা হয়েছে পোস্টার ব্যবহার। প্রার্থীরা কেবল লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন, আর তাই অনেকটাই অলস সময় পার করছেন ছাপাখানার কর্মচারীরা। নির্বাচনের সময় মনে করেন যে আমরা বাসা থেকে আসতাম, 7 দিনে বাসায় যেতাম না, এত কাজ ছিল। পোস্টার, লিফলেট এগুলাই মনে করেন, তারপরে যে আমাদের পিভিসি ব্যানার, এই জন্য। আর সরকার এখন যে নিয়ম করেছে এই নিয়মে আমাদের কাজই নেই। আচরণবিধি, নির্বাচন কমিশন যে আচরণবিধি করেছে, এই ক্ষেত্রে আমাদের প্রেস ডিপার্টমেন্ট গুলা সম্পূর্ণ আর কি লস হয়। পোস্টার ছাপা হয়, সেই ছাপা মনে করেন যে এবারে নেই। প্রত্যেক বছরে যেরকম আয় হয় সেরকম আয় নেই। আমরা 24 ঘন্টা মনে করেন যে নির্বাচনে কাজ করেছিলাম, সেই কাজ এবারে নেই। এই অবস্থায় কর্মচারীদের বেতন দিয়েও হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। আমাদের যে লোকজন আমরা অত্যন্ত বিব্রতকর অবস্থায় আছি। তাদের বিল বেতন কেমন করে দিব না দিব আমরা বুঝতে পারতেছি না। পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তে একদিকে শহরের সৌন্দর্য রক্ষা হলেও অন্যদিকে এর প্রভাব পড়েছে ছাপাখানা শিল্পে। আবরার মাহি, RTV।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার টাঙ্গাইল যাবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলা পৌর উদ্যানে জামাত আয়োজিত জনসভায় বক্তব্য দিলেন তিনি। একই সঙ্গে জনসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাদের এ সফর ঘিরে জামাত জোটের নেতাকর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস উদ্দীপনা। সমাবেশ স্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলীয় প্রধানের আগমন টাঙ্গাইলের নির্বাচনী প্রচারকে বেগবান করার পাশাপাশি ব্যাপক জনমত সৃষ্টি করবে বলে প্রত্যাশা জামাত নেতাদের। সংগঠন এবং 11 জোটে যারা আছে সকলের মধ্যে একটা ঢেউ লেগে গেছে এবং সেই হিসাবে আমরা প্রোগ্রামটা সুন্দর বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুতিমূলক প্রোগ্রাম অলরেডি করে ফেলছি। আমরা আশা করছি যে টাঙ্গাইলের আপামর জনসাধারণ সবাই অংশগ্রহণ করবে। আমরা সেই প্রস্তুতি গ্রহণ করছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। দর্শক, জামাতের আমিরের জনসভার আরো খবর জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। জনসভা ঘিরে জামাত নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন, তারা কি বলছেন, সার্বিক বিষয়ে জানাবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু আজ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে কিন্তু জামায়াতের যে আমির রয়েছে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, তিনি কিন্তু নির্বাচনী জনসভায় যোগদান করেন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে জনসমাবেশ স্থলে কিন্তু দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন উপজেলা ও আশেপাশের এলাকা থেকে মিছিল সহকারী নেতাকর্মীরা জনসভায় অংশ নিচ্ছেন। আসলে এই নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় জামায়াতের যে ইসলামী যে নেতাকর্মীরা তাদের সাথে। তারা বলছেন এই জনসভা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 11 দলীয় জোটের রাজনৈতিক অবস্থান, কর্মসূচি ও ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরা হবে। এছাড়াও কিন্তু আপনাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে জনসভাকে ঘিরে কটিয়াদী সরকারি কলেজ মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়াও এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তায় কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। আপনাকে যদি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, জামায়াতের আমির কিন্তু কিশোরগঞ্জ কটিয়াদী মাঠে উপস্থিত হওয়ার কথা থাকলেও একটু বিলম্ব হচ্ছে। তিনি কিন্তু এখানে জনসভা শেষ করে কিন্তু তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিবেন। তো ফাহমিদা, কিশোরগঞ্জ থেকে জামায়াতে ইসলামের যে জনসমাবেশ সেখান থেকে সর্বশেষ ছিল আমার কাছে এই। ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য প্রসঙ্গ। বদলি প্রত্যাহার ও ইজারা বাতিলের দাবিতে সকাল থেকে টানা 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেয় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইজারার বিরুদ্ধে আন্দোলনরত 15 কর্মচারীকে খুলনার মংলা বন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরে বদলি করা হয়েছে। সোমবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বদলি করা হয়। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাইফুল, শ্রমিক কর্মচারীদের 24 ঘন্টার কর্মবিরতি নিয়ে বন্দর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কি? ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, দেশের সবচেয়ে আসলে বড় যেই বন্দর এখান দিয়ে কিন্তু আসলে দেশের শতকরা 80% আমদানি রপ্তানি পণ্য কিন্তু আসলে উঠানামা করে থাকে। সেই হিসাবে যেহেতু আসলে এই বন্দরটি বন্ধ, সেই হিসাবে কিন্তু আসলে দেশের বাজারে কিন্তু এটার একটা বিশাল প্রভাব ইতিমধ্যে পড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সকালবেলা এখানে যাদেরকে বন্দর কর্তৃপক্ষ আসলে বদলি করেছে তারা কিন্তু
কিন্তু বদলিকৃত জায়গায় যোগদান না করে এখানে কিন্তু আন্দোলন সংগ্রাম তারা করে যাচ্ছেন এবং একটু আগেও কিন্তু তারা সাংবাদিকদের কাছে ব্রিফিং করেছেন এবং তারা বলেছেন তাদেরকে যে মন্ত্রণালয় থেকে বদলি করা হয়েছে সেই কাগজ তারা পায়নি। তারা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপে এবং তারা বিভিন্নভাবে জানতে পেরেছেন, তবে তাদের হাতে এখনো পর্যন্ত সেরকম কোনো কাগজপত্র মন্ত্রণালয় থেকে তাদেরকে দেওয়া হয়নি, সেই জন্য তারা যোগদান করেনি এবং তারা যোগদান না করে তারা কিন্তু এইখানে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তবে বন্দর কর্তৃপক্ষ এবং আশেপাশে কিন্তু কোনো ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছেন, যার জন্য এই বন্দর এলাকাতে এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছেন এবং বন্দর থেকে কোনো পণ্যবাহী কন্টেইনার কিন্তু বের হচ্ছে না এবং কোনো কন্টেইনার নিয়ে ভিতরে কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতেছে না। বিভিন্ন ডিপোগুলোতে অফডপ যে ডিপোগুলো আছে সেগুলোতে কিন্তু রপ্তানির জন্য 8,000 কন্টেইনার কিন্তু অপেক্ষা করছিল। গত 3 দিনে যে 8 ঘন্টা করে যেই বিরতি ছিল সেখানে কিন্তু আরও 2,000 অতিরিক্ত রপ্তানি কন্টেইনার বেড়ে গেছে। মোট 10,000 রপ্তানি কন্টেইনার কিন্তু অপেক্ষা করছে জাহাজে উঠার জন্য। এই রপ্তানি কন্টেইনারগুলো কিন্তু আসলে জাহাজে উঠতে না পারলে কিন্তু সেগুলো কিন্তু বাইরে শিপমেন্ট হবে না এবং শিপমেন্ট না হলে কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু বলছেন এটা তাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের হয়তো ক্ষতির সম্মুখীন হতে পারে এবং যারা বায়ার রয়েছেন তারা হয়তো এই পণ্য যে কোনো সময় আবার তাদের অর্ডার বাতিল করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন। তবে বন্দর কর্তৃপক্ষ তারা বলছেন কিন্তু কার্যক্রম ভিতরে চলছে এখনো পর্যন্ত। তবে বাইরে থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না ভিতরে কি ধরনের কার্যক্রম চলছে। তবে জাহাজ থেকে কন্টেইনার উঠানামা হচ্ছে এটা কিন্তু আমরা বলতে পারি এই মুহূর্তে। এবং 11টায় কিন্তু একটা ব্রিফিং আছে, এরপরে 3টায় একটা ব্রিফিং আছে। সর্বশেষ সংবাদগুলো আমরা পরবর্তী অন্যান্য সংবাদে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। ফাহমিদা, এই ছিল বন্দর নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাত। যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্য পরিবেশে আজ মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মুনাজাত করেন মুসলমানগণ। এদিকে দিবসটি উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে। এ পর্যায়ে আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি হাসপাতালগুলোতে জোরদার করা হয়েছে ওষুধ সরবরাহ ব্যবস্থা। প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ এখন পাওয়া যাচ্ছে হাসপাতালের ফার্মেসিতেই বিনামূল্যে বা ন্যূনতম খরচে। সরকারের উদ্যোগে স্বাস্থ্য খাতে এই ইতিবাচক পরিবর্তনে সাধারণ মানুষ পাচ্ছেন দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা। বিশেষ করে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েছে, তবে সেবার মান নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যসেবা ব্যবস্থার এই উন্নয়ন অব্যাহত রাখতে ওষুধের সরবরাহ এবং চিকিৎসক উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 50% থেকে কমিয়ে 18% করা হবে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ভারত তাদের বাণিজ্য প্রতিবন্ধকতা শূন্যে নামিয়ে আনা এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেন, মোদির সঙ্গে টেলিফোন আলোচনায় বাণিজ্য ইস্যুর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন এক সপ্তাহেরও কম সময় আগে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ প্রায় 2 দশকের আলোচনার পর একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনা ঝড় উঠেছে চায়ের কাপে। সে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন।
দর্শক, হ্যাপি কাউ ছায়ের আড্ডায় নির্বাচন এবারে পর্বে আমি সাইফুর রহিম শাহিন আছি আপনাদের সাথে। গনি আসছে নির্বাচন, জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা, তাই এবার আড্ডায় উপস্থিত কক্সবাজার 3 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এটা আমার দৃষ্টিতে শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্ববাসী তাকিয়ে আছে বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে। নির্বাচনে শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসীকে দেখাতে হবে যে আইন মেনে, বিধি মেনে আমরা একটি নির্বাচন অনুষ্ঠান করতে পেরেছি। যে নির্বাচনটা মানুষের মনে গেঁথে থাকবে, সুন্দর একটা নির্বাচন। আমরা চাই সবাই যেন সুন্দর একটা সরকার বেছে নেয়, যারা ভালো সুস্থ দেশ করতে পারবে, উন্নয়ন করতে পারবে দেশের জন্য, ওই ধরনের আমরা প্রার্থী চাই। গত 17 বছর আমি প্রতিটি অঞ্চলে গ্রামে গঞ্জে গিয়েছি। তরুণ ভোটারদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ খুব বেশি। আমরা চাচ্ছি যে তরুণ ভোটাররা যাতে ভোট দেয়, এইবার ভোটটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। গ্রহণযোগ্য নির্বাচন যদি হতে গেলে 1 নম্বরে নির্বাচন কমিশনারকে অ্যাক্টিভ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এলাকা পর্যায়ে যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে তাদেরকে ভালো সুযোগ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সাধারণ জনগণ যারা ভোটার আছে, যারা ভোট দিতে পারে, এই ব্যবস্থা তাদের মাধ্যমে করে দিতে হবে যাতে সুশৃঙ্খলভাবে অশৃঙ্খলা যাতে না হয়। দর্শক, হ্যাপি কাউ ছায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নির্বাচনের সকল বার্তা পেতে RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।